আপনি কি জানেন আপনার ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার আসলে আপনার ফোনের ব্যাটারির মতো? সকালে এটি ফুল চার্জ থাকে আর রাত হতে হতে এটি জিরো হয়ে যায়। আর ঠিক এই কারণেই আপনি রাতে পড়ার টেবিলে বা নিজের কাজে ফোকাস করতে পারেন না। কিন্তু যদি আমি বলি এই ব্যাটারিকে হ্যাক করার একটি বৈজ্ঞানিক উপায় আছে, আজ আমি দ্য সায়েন্স অফ ডেইলি সেলফ ডিসিপ্লিন বই থেকে সেই গোপন সূত্রটিই আপনাদের শেখাবো। স্বাগতম জানাচ্ছি বুক এক্সপ্লোরার চ্যানেলে। আমি যে ব্যাটারির উদাহরণ দিলাম সেটা আসলে হিমশৈল বা আইসবার্গের কেবল চূড়া। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে কেন আমরা বারবার ব্যর্থ হই। আপনারা কি খেয়াল করেছেন আমাদের জীবনটা একটা অদ্ভুত চক্রে বা লুপের মধ্যে আটকে আছে? লুপটা অনেকটা এরকম। প্রথমে আমরা খুব উত্তেজিত হই, হয়তো নতুন বছরের শুরুতে বা জন্মদিনে অথবা কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখার পর আমাদের মনে হয় ব্যাস অনেক হয়েছে, আমি আর এভাবে সময় নষ্ট করব না, কাল থেকে আমি ভোর 5টায় উঠব, প্রতিদিন 1 ঘন্টা বই পড়ব আর জিম করব। প্রথম 2-3 দিন আমরা খুব নিয়ম মেনে চলি, কিন্তু তারপর চতুর্থ বা পঞ্চম দিনে এসে আমাদের আর ভালো লাগে না। আমাদের মনে হয় আজ থাক, কাল করব, কিংবা আজ খুব ক্লান্ত লাগছে, আজ একটু রেস্ট নিই। আর এই যে একবার আপনি থামলেন আর শুরু করা হয় না। এরপর শুরু হয় গিল্ট বা অপরাধবোধ। আপনি নিজেকে দোষ দিতে থাকেন, আপনি ভাবেন আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার আসলে ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার কম। কিন্তু অলিভার ম্যাকেন্ড্রু তার দ্য সায়েন্স অফ ডেইলি সেলফ ডিসিপ্লিন বইটিতে বলছেন, সমস্যাটা আপনার চরিত্রের নয়, সমস্যাটা আপনার ইচ্ছাশক্তির অভাব নয়, সমস্যাটা হলো আপনার স্ট্র্যাটেজি বা কৌশলে। আমরা ছোটবেলা থেকে একটা মিথ্যা বিশ্বাসের উপর ভিত্তি করে বড় হয়েছি, আর সেই মিথ্যাটা হলো কাজ করার জন্য মোটিভেশন প্রয়োজন। আমরা মনে করি কাজ শুরু করার জন্য আমাদের ভেতর থেকে একটা ফিল গুড বা ভালো লাগার অনুভূতি আসতে হবে। আমরা অপেক্ষা করি কখন আমাদের মুড আসবে। কিন্তু বইটিতে লেখক খুব স্পষ্ট করে বলেছেন, মোটিভেশন হলো আবর্জনার সমান। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কেন জানেন? কারণ মোটিভেশন একটি আবেগ বা ইমোশন, আর মানুষের আবেগ বাতাসের মতো, কখনো আছে কখনো নেই। আপনি কি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোকে এমন একটি জিনিসের ওপর ছেড়ে দিতে পারেন যার কোনো স্থায়িত্ব নেই? আপনি যদি মোটিভেশনের উপর নির্ভর করে থাকেন তবে আপনি আসলে জুয়া খেলছেন। যেদিন মোটিভেশন থাকবে সেদিন কাজ হবে, যেদিন থাকবে না সেদিন হবে না। আর দুঃখের বিষয় হলো 95% দিনেই আমাদের কঠিন কাজ করতে মোটিভেশন থাকে না। এখন প্রশ্ন হলো কেন এমন হয়? কেন আমাদের ব্রেন কঠিন কাজ করতে চায় না? এর উত্তর লুকিয়ে আছে বায়োলজিতে বা জীববিজ্ঞানে। আমাদের মস্তিষ্ক বা হিউম্যান ব্রেন ডিজাইন করা হয়েছে মূলত দুটি কাজের জন্য: এক, আমাদের বাঁচিয়ে রাখা বা সার্ভাইভাল, এবং দুই, শক্তি সঞ্চয় করা বা কনজারভেশন অফ এনার্জি। যখনই আপনি নতুন বা কঠিন কিছু করতে যান, যেমন সকালে ভোরে ওঠা বা পড়ার টেবিলে বসা, আপনার ব্রেন সেটাকে বিপদ বা শক্তির অপচয় হিসেবে দেখে। ব্রেন তখন আপনাকে সিগন্যাল দেয়, কি দরকার এত কষ্ট করার, তার চেয়ে বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নাও, ওটা আরামদায়ক, ওটাতে শক্তি খরচ কম। অর্থাৎ আপনার অলসতা আসলে আপনার ব্রেনের একটি ডিফেন্স মেকানিজম। আপনার ব্রেন আপনাকে নিরাপদ এবং আরামে রাখতে চাইছে। এটাই হলো গল্পের সেই ভিলেন বা শত্রু। এই শত্রু বাইরে থেকে আসেনি, এটি আপনার ভেতরেই আছে। তাই যারা মনে করেন যে একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে আপনি সুপারম্যান হয়ে যাবেন এবং আপনার সব অলসতা কেটে যাবে, তারা আসলে ভুল ভাবছেন। এটি কখনোই ঘটবে না, কারণ আপনার ব্রেনের ডিফল্ট সেটিং হলো অলসতা। তাহলে উপায় কি? আমরা কি সারা জীবন এই বায়োলজিক্যাল লুপের মধ্যেই আটকে থাকব? না, এখানেই আসে দ্য সায়েন্স অফ ডেইলি সেলফ ডিসিপ্লিন বা আত্মশিস্তিকলার বিজ্ঞান। লেখক অলিভার ম্যাকেন্ড্রু আমাদের দেখিয়েছেন কিভাবে মোটিভেশনের উপর নির্ভর না করে ব্রেনের এই ডিফল্ট সেটিংকে হ্যাক করা যায়, কিভাবে ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারকে গায়ের জোর হিসেবে ব্যবহার না করে একটি টুল বা যন্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। আজকের এই পুরো সেশনে আমরা কোনো সস্তা মোটিভেশনাল কথা বলবো না, আমরা বিজ্ঞানের গভীরে যাব। আমরা শিখব কিভাবে নিউরোসায়েন্স এবং সাইকোলজি ব্যবহার করে আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন যাতে কাজ করাটা আপনার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক হয়ে যায়। আপনি যদি আপনার জীবনের এই প্যাটার্ন ব্রেক করতে চান এবং মোটিভেশনের দাসত্ব থেকে মুক্তি পেতে চান, তবে নিজেকে প্রস্তুত করুন, কারণ আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি বইটির মূল অংশে। আমরা দেখব যে এই যে উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি, এটা আসলে শরীরে কিভাবে কাজ করে এবং কেন আমি এটাকে ফোনের ব্যাটারির সাথে তুলনা করলাম। আমরা পার্ট 1-এ জেনেছি যে আমাদের ব্রেইন অলস হতে পছন্দ করে। এখন আমরা সেই গোপন সূত্রের গভীরে যাব যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। অলিভার ম্যাকেন্ড্রু তার বইয়ে একটি যুগান্তকারী কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইগো ডিপ্লিশন বা ইচ্ছা শক্তির ক্ষয়। বিষয়টি সহজ করে বোঝার জন্য আসুন সেই ব্যাটারির উদাহরণে ফিরে যাই। কল্পনা করুন আপনার ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার কোনো অসীম জাদুর ঝর্মা নয়,
যে চাইলেই সারাদিন সমানভাবে ব্যবহার করতে পারবেন, বরং এটি একটি স্মার্টফোনের ব্যাটারির মতো। প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন এই ব্যাটারি 100% চার্জ অবস্থায় থাকে, অবশ্যই যদি আপনার ঘুম ভালো হয়ে থাকে। এরপর দিন শুরু হওয়ার সাথে সাথে আপনি যত কাজ করেন, যত সিদ্ধান্ত নেন, এই চার্জ একটু একটু করে কমতে থাকে। এখানেই অধিকাংশ মানুষ ভুলটা করেন। আমরা ভাবি সিদ্ধান্ত নেওয়া মানে বুঝি শুধু জীবনের বড় বড় সিদ্ধান্ত, যেমন কোন ক্যারিয়ার বেছে নেব বা কার সাথে বিয়ে করব। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আপনি যখন সকালে ঘুম থেকে উঠে ভাবেন এখনই উঠব নাকি আরও 5 মিনিট ঘুমাবো, ব্যাস আপনার ব্যাটারির 1% চার্জ শেষ। এরপর ভাবেন আজ নীল শার্ট পরব নাকি সাদা শার্ট, আরও 1% চার্জ শেষ। ব্রেকফাস্টে কি খাবেন, অফিসে কোন রাস্তা দিয়ে যাবেন, বাসে উঠবেন নাকি রিকশায়, এই প্রতিটি ছোট ছোট ডিসিশন বা সিদ্ধান্তের জন্য আপনার মস্তিষ্ককে গ্লুকোজ বার্ন করতে হয় বা শক্তি খরচ করতে হয়। সাইকোলজিতে একে বলা হয় ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত গ্রহণজনিত ক্লান্তি। আপনার ব্যাটারি যখন ফুল চার্জ থাকে সকালে, তখন আপনার ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স খুব ভালো কাজ করে। এটি মস্তিষ্কের সেই অংশ যা আমাদের লজিক, ডিসিপ্লিন এবং দীর্ঘমেয়াদী চিন্তা নিয়ন্ত্রণ করে। তাই সকালে আপনি খুব সহজেই হেলদি ব্রেকফাস্ট করতে পারেন, কঠিন কাজগুলো করতে পারেন। কিন্তু বেলা যত গড়াতে থাকে, শত শত ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে দুপুরের পর আপনার ব্যাটারির চার্জ 50%-এর নিচে নেমে আসে, আর সন্ধে বা রাতের দিকে সেটা রেড জোনে চলে যায়। এখন মিলিয়ে দেখুন তো আপনার নিজের জীবনের সাথে। সারাদিন অফিস বা ক্লাস করার পর যখন আপনি বাসায় ফেরেন, তখন কি আপনার কঠিন কোনো বই পড়তে ইচ্ছে করে, নাকি সোফায় গা এলিয়ে দিয়ে টিভিতে নেটফ্লিক্স দেখতে বা ফোন স্ক্রল করতে ইচ্ছে করে? অধিকাংশ মানুষ রাতে তাদের ডায়েট বা খাদ্যাভ্যাস ঠিক রাখতে পারেন না। সকালে হয়তো আপনি স্যালাড খেলেন, কিন্তু রাতে ঠিকই পিৎজা বা বার্গার অর্ডার করে বসেন। কেন জানেন? কারণ নিজেকে না বলার মতো চার্জ আপনার ব্যাটারিতে আর অবশিষ্ট নেই। আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স তখন ক্লান্ত এবং আপনার ইমোশনাল ব্রেইন বা আবেগ তখন চালকের আসনে বসে পড়ে। এই কারণেই মার্ক জাকারবার্গ বা স্টিভ জবসের মতো সফল ব্যক্তিরা প্রতিদিন একই রঙের বা একই ডিজাইনের কাপড় পরতেন। অনেকে মনে করেন এটা তাদের স্টাইল, আসলে তা নয়। এটা ছিল তাদের ইচ্ছা শক্তি বাঁচানোর একটি কৌশল। তারা তাদের সকালের মূল্যবান এনার্জি আজ কি কাপড় পরব এই তুচ্ছ সিদ্ধান্তের পেছনে খরচ করতে চাইতেন না। তারা সেই এনার্জি জমিয়ে রাখতেন তাদের কোম্পানির বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। অলিভার ম্যাকেন্ড্রু আমাদের এই শিক্ষাটাই দিচ্ছেন যে আপনার উইল পাওয়ার বা আত্মসংযম একটি সীমিত সম্পদ বা লিমিটেড রিসোর্স। আপনি যদি সারাদিন অপ্রয়োজনীয় কাজে, সোশ্যাল মিডিয়ায় অন্যের তর্কে বা তুচ্ছ সিদ্ধান্ত নিতে এই সম্পদ খরচ করে ফেলেন, তাহলে দিনের শেষে আপনার নিজের স্বপ্নের জন্য, আপনার সাইড প্রজেক্টের জন্য বা নতুন কিছু শেখার জন্য কোনো এনার্জিই বাকি থাকবে না। তাহলে সমস্যাটা আমরা ধরলাম। সমস্যা হলো আমরা আমাদের ব্যাটারি লিক করে ফেলছি অজান্তেই। আমরা ফুটো কলসিতে জল ভরার চেষ্টা করছি। এখন প্রশ্ন হলো সমাধান কি? আমরা কি সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দেব, নাকি ব্যাটারি রিচার্জ করার কোনো উপায় আছে? বইটিতে লেখক চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে সফল মানুষরা আসলে ইচ্ছা শক্তির উপর নির্ভর করেন না। তারা এমন একটি সিস্টেম তৈরি করেন যেখানে ইচ্ছা শক্তি খরচ করার প্রয়োজনই হয় না। এটাকে বলা হয় অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ। পরের সেগমেন্টে আমরা জানব কিভাবে আপনি আপনার জীবনের কঠিন কাজগুলোকে অটোমেটিক মোডে নিয়ে যাবেন, যাতে আপনার ব্রেইনের ব্যাটারি খরচ না করেই আপনি কাজগুলো দিনের পর দিন করে যেতে পারেন। এবং এখানেই আমরা শিখব হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্র কিভাবে কাজ করে। আমরা এতক্ষণ জানলাম যে আমাদের উইল পাওয়ার সীমিত। তাহলে এখন প্রশ্ন হলো, যারা অত্যন্ত সফল, যেমন ধরুন অলিম্পিক অ্যাথলিট বা টপ সিইও, তারা কিভাবে দিনের পর দিন এত কঠোর পরিশ্রম করেন? তাদের ব্যাটারি কি কখনো শেষ হয় না? উত্তরটা শুনলে আপনি অবাক হবেন। সত্যিটা হলো, সফল মানুষেরা আসলে কম ডিসিপ্লিন ব্যবহার করেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অলিভার ম্যাকঅ্যান্ড্রিউ বলছেন, যারা জীবনে অনেক কিছু অর্জন করেছেন তারা সারাদিন দাঁতে দাঁত চেপে ইচ্ছাশক্তি প্রয়োগ করেন না, বরং তারা তাদের জীবনকে এমনভাবে ডিজাইন করেছেন যাতে তাদের ইচ্ছাশক্তি ব্যবহার করার প্রয়োজনই কমে যায়। তারা তাদের কাজগুলোকে অটোমেশন বা অভ্যাসে পরিণত করেছেন। উদাহরণ দিই, আপনি কি সকালে ঘুম থেকে উঠে ভাবেন, উফ, দাঁত মাজাটা খুব কঠিন কাজ, আমার আজ মোটিভেশন নেই, আজ দাঁত মাজব না? না, ভাবেন না। আপনি বাথরুমে যান, ব্রাশে পেস্ট লাগান এবং দাঁত মাজেন। এই পুরো প্রক্রিয়াটা ঘটে অটোমেটিক্যালি। আপনার ব্রেন এখানে কোনো ডিসিশন নেয় না, কোনো এনার্জি খরচ করে না।
লেখক বলছেন আমাদের লক্ষ্য হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকেও, যেমন পড়ালেখা, ব্যায়াম বা কাজের স্কিল বাড়ানোকে দাঁত মাজার মতোই অটোমেটিক বানিয়ে ফেলা। এটি করার জন্য আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশের সাহায্য নিতে হবে, যার নাম বেসাল গ্যাংলিয়া। এটি মস্তিষ্কের সেই অংশ যা আমাদের অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করে। যখন কোনো কাজ অভ্যাসে পরিণত হয়, তখন সেটি আর প্রিফ্রন্টাল কর্টেক্সে প্রসেস হয় না, সেটি চলে যায় বেসাল গ্যাংলিয়াতে। এর মানে হলো অভ্যাস হয়ে গেলে সেই কাজ করতে আর উইল পাওয়ার ব্যাটারি খরচ হয় না। তাহলে কিভাবে একটি কঠিন কাজকে আমরা অভ্যাসে বা অটোমেশনে রূপান্তর করব? বইটিতে লেখা 3টি শক্তিশালী কৌশলের কথা বলেছেন। কৌশল 1, আগের রাতের প্রস্তুতি। আমরা আগেই জেনেছি সকালের শুরুতেই ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত গ্রহণের ক্লান্তি আমাদের শেষ করে দেয়। তাই লেখক পরামর্শ দিচ্ছেন সকালে উঠে কি করবেন তার সিদ্ধান্ত আগের রাতেই নিয়ে রাখুন। আপনি যদি সকালে জিম বা ব্যায়াম করতে চান, তবে আগের রাতেই জিমের পোশাক, জুতো এবং জলের বোতল গুছিয়ে বিছানার পাশে রাখুন। কেন? কারণ সকালে উঠে যখন আপনি দেখবেন সব রেডি, তখন আপনার ব্রেনের সামনে আর কোনো অজুহাত বা বাধা থাকবে না। ব্রেনকে ভাবতে হবে না আমার মোজা কোথায় বা আজ কি ব্যায়াম করব। আপনার পরিবেশ আপনাকে সিগন্যাল দিচ্ছে, যাও কাজটা করো। কৌশল 2, একই সময়ে একই কাজ। আমাদের শরীর এবং মন ছন্দের মতো চলে। আপনি যদি এক দিন এক সময় পড়তে বসেন, তবে আপনার ব্রেন কনফিউজড হয়ে যাবে। কিন্তু আপনি যদি ঠিক করেন রোজ সকাল 7টায় আমি পড়তে বসব এবং এটা টানা কয়েকদিন করেন, তবে দেখবেন 7টা বাজার সাথে সাথে আপনার ব্রেন অটোমেটিক্যালি পড়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তখন পড়তে বসার জন্য আপনাকে আর নিজেকে জোর করতে হবে না। সময়টাই তখন ট্রিগার হিসাবে কাজ করবে। কৌশল 3, সবচেয়ে কঠিন কাজ সবার আগে করা। ইট দ্য ফ্রগ। বিখ্যাত লেখক মার্ক টোয়েন বলেছিলেন, যদি আপনার কাজ হয় একটি জীবন্ত ব্যাঙ খাওয়া, তবে দিনের শুরুতেই সেটা খেয়ে ফেলা ভালো। অলিভার ম্যাকঅ্যান্ড্রু এই কনসেপ্টটি ব্যবহার করে বলছেন, আপনার দিনের সবচেয়ে কঠিন বা গুরুত্বপূর্ণ কাজটি, যেটা করতে আপনার সবচেয়ে বেশি অনীহা, সেটি দিনের শুরুতেই করে ফেলুন। কেন? কারণ আমরা জানি সকালেই আমাদের উইল পাওয়ার ব্যাটারি 100% চার্জ থাকে। এই সময়ে আপনার ব্রেন কঠিন চ্যালেঞ্জ নিতে সক্ষম। আপনি যদি কঠিন কাজটা দুপুরের জন্য রেখে দেন, তবে দুপুরের পর ক্লান্তি আর অজুহাত এসে আপনাকে থামিয়ে দেবে। আর তাছাড়া সকালের শুরুতেই যখন আপনি বড় কাজটি শেষ করে ফেলেন, তখন সারা দিন আপনি এক অদ্ভুত মানসিক শান্তি আর আত্মবিশ্বাস নিয়ে কাটাতে পারেন। আপনার মনে হয় আমি জিতে গেছি। এই 3টি কৌশল, আগের রাতের প্রস্তুতি, নির্দিষ্ট সময় এবং কঠিন কাজ আগে করা, এগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এগুলোই হলো সেই ম্যাজিক পিল যা আপনি খুঁজছেন। তবে সাবধান, অটোমেশন তৈরি করার পথে একটা বড় বাধা আছে, একটা ভুল ধারণা আছে যা আমাদের 99% মানুষকে ব্যর্থ করে দেয়। আমরা ভাবি অভ্যাস তৈরি করতে 21 দিন বা 66 দিন সময় লাগবে আর তারপর জীবন সহজ হয়ে যাবে। কিন্তু এই শুরুর দিনগুলোতে যখন আপনার শরীর এবং মন বিদ্রোহ করবে, তখন আপনি কিভাবে টিকে থাকবেন? বইটিতে লেখক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক হাতিয়ারের কথা বলেছেন, যা আপনাকে ওই কঠিন দিনগুলোতে হাল ছাড়তে দেবে না। সেটি হলো কেন বা আপনার কাজের পেছনের আসল উদ্দেশ্য। পরের অংশে আমরা জানব কিভাবে একটি শক্তিশালী হোয়াই বা উদ্দেশ্য খুঁজে বের করতে হয়, যা আপনাকে ঝড়ের মুখেও অটল রাখবে, এবং আমরা জানব কেন শুধুমাত্র টাকার পেছনে ছুটলে আপনি কখনোই ডিসিপ্লিনড হতে পারবেন না। আমরা টেকনিক শিখলাম, স্ট্র্যাটেজি জানলাম, কিন্তু একটা রূঢ় সত্য কথা বলি, পৃথিবীর সেরা স্ট্র্যাটেজিও কোনো কাজে আসবে না যদি না আপনি জানেন কেন আপনি কাজটি করছেন। ধরুন আমি আপনাকে বললাম কাল থেকে ভোর 4টায় উঠে 10 কিলোমিটার দৌড়াবেন। আপনি কি করবেন? সম্ভবত না। আপনি বলবেন পাগল নাকি, কেন করব? কিন্তু যদি আমি বলি আপনার প্রিয় মানুষটি অসুস্থ আর আপনি যদি কাল ভোর 4টায় উঠে 10 কিলোমিটার দৌড়ে ওষুধ আনতে পারেন, তবেই সে বাঁচবে, তখন কি আপনি অ্যালার্ম ঘড়ির অপেক্ষা করবেন, নাকি আপনার পায়ে ব্যথা আছে কিনা ভাববেন? না, আপনি দৌড়াবেন, কারণ তখন আপনার কাছে একটি শক্তিশালী কেন বা উদ্দেশ্য আছে। অলিভার ম্যাকঅ্যান্ড্রু তার বইয়ে বলছেন, আত্মশৃঙ্খলার মূল জ্বালানি হল এই উদ্দেশ্য। অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কারণ তাদের লক্ষ্যগুলো থাকে খুব ভাষা বা সুপারফিশিয়াল। যেমন, আমি ওজন কমাতে চাই। কেন? কারণ আমাকে দেখতে ভালো লাগবে। এটা খুব দুর্বল একটা মোটিভেশন। যখন জিমে গিয়ে শরীরে ব্যথা হবে কিংবা সামনে যখন বিরিয়ানির প্লেট আসবে, তখন এই দেখতে ভালো লাগার ইচ্ছাটা উবে যাবে। কিন্তু আপনি যদি গভীরে গিয়ে নিজেকে প্রশ্ন করেন, কেন আমি ওজন কমাতে চাই? কারণ আমি সুস্থ থাকতে চাই। কেন সুস্থ থাকতে চাই? কারণ আমি আমার সন্তানদের সাথে বহুদিন খেলতে চাই, তাদের বড় হতে দেখতে চাই এবং বৃদ্ধ বয়সে পরিবারের বোঝা হতে চাই না। এই যে গভীর ইমোশনাল কানেকশন, এটা হলো আসল শক্তি। যখন আপনার লক্ষ্যের সাথে আবেগ বা ইমোশন যুক্ত থাকে, তখন ডিসিপ্লিন বজায় রাখা সহজ হয়ে যায়। লেখক একে বলছেন ইন্ট্রিনসিক মোটিভেশন বা অভ্যন্তরীণ প্রেরণা।
তাই আজই খাতা কলম নিন, আপনার লক্ষ্যটি লিখুন এবং নিজেকে 5 বার প্রশ্ন করুন কেন। গভীরে যান, এমন একটা কারণ খুঁজে বের করুন যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না, যা মনে পড়লে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ভিজুয়ালাইজেশন, মস্তিষ্কের ভাষা। আপনার কেন খুঁজে পাওয়ার পর লেখক আরেকটি শক্তিশালী টুলের কথা বলেছেন, ভিজুয়ালাইজেশন। কিন্তু সাবধান, এখানেও আমরা একটা বড় ভুল করি। আমরা সাধারণত কি ভিজুয়ালাইজ করি? আমরা ভাবি আমি সফল হয়ে গেছি, আমার অনেক টাকা, আমি স্টেজে পুরস্কার নিচ্ছি, সবাই হাততালি দিচ্ছে। অলিভার ম্যাকেন্ড্রু বলছেন এই ধরনের ফ্যান্টাসি আসলে আপনার ক্ষতি করছে, কারণ আপনি যখন শুধু সাফল্যের শেষ মুহূর্তটা কল্পনা করেন, আপনার ব্রেন মনে করে কাজ তো হয়েই গেছে। ব্রেন তখন ডোপামিন রিলিজ করে এবং রিল্যাক্স হয়ে যায়, ফলে কাজ করার এনার্জি কমে যায়। সঠিক ভিজুয়ালাইজেশন হলো প্রক্রিয়া বা প্রসেসকে কল্পনা করা। স্বপ্ন দেখার পরিবর্তে কল্পনা করুন আপনি সকালে কষ্ট করে ঘুম থেকে উঠছেন, বাইরে ঠান্ডা কিন্তু আপনি তবুও জিমের জুতো পরছেন। আপনি পড়ার টেবিলে বসে আছেন, মোবাইল নোটিফিকেশন আসছে কিন্তু আপনি সেটা ইগনোর করে বইয়ে মন দিচ্ছেন। আপনি যখন এই কঠিন মুহূর্তগুলো এবং বাধার মোকাবিলা করার দৃশ্য কল্পনা করেন, তখন আপনি আসলে আপনার ব্রেনকে বাস্তব যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। একে বলা হয় মেন্টাল রিহার্সাল। অ্যাথলিটরা এই টেকনিক ব্যবহার করেন। তারা মাঠে নামার আগেই মনের ভেতর 1000 বার দৌড়ে যেতেন। তাই এখন থেকে দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন, বরং নিজের মনের মুভি থিয়েটারে নিজেকে একজন যোদ্ধার মতো কল্পনা করুন, যে প্রতিদিনের আলস্য, ক্লান্তি আর প্রলোভনের সাথে লড়াই করে বিজয়ী হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা তো মানুষ, রোবট নই। এত পরিকল্পনা, এত মোটিভেশনের পরেও বাস্তব জীবনে এমন দিন আসবে যেদিন সব কিছু এলোমেলো হয়ে যাবে। আপনি হয়তো একদিন ঘুম থেকে দেরিতে উঠবেন বা ডায়েট ভেঙে ফেলবেন। তখন কি করবেন? অধিকাংশ মানুষ এখানেই তাদের জার্নি শেষ করে দেয়। তারা ভাবে সব শেষ, কিন্তু লেখক বলছেন এই মুহূর্তটাই হলো ডিসিপ্লিন গড়ে তোলার আসল পরীক্ষা। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এখনই আসল কথাটি বলা বাকি। ধরুন আপনি গত 10 দিন ধরে খুব নিয়ম মেনে চলছেন, কিন্তু 11তম দিনে হঠাৎ কোনো কারণে আপনি রুটিন ব্রেক করলেন। হয়তো দেরি করে ঘুম থেকে উঠলেন, কিংবা পড়ার বদলে 2 ঘন্টা গেম খেললেন। এই মুহূর্তে আপনার মনে কি চলে? অধিকাংশ মানুষ ভাবে, ধুর, সব শেষ করে ফেললাম, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এতদিনের কষ্ট সব জলে গেল। সাইকোলজিতে এই মানসিক অবস্থাকে বলা হয় হোয়াট দ্য হেল এফেক্ট, অর্থাৎ যা হওয়ার তো হয়েই গেছে, এবার বাকি দিনটাও নষ্ট করি। ধরুন আপনি ডায়েট করছেন, দুপুরে ভুলে একটা মিষ্টি খেয়ে ফেলেছেন। তখন আপনি ভাবেন ডায়েট তো ভেঙেই গেল, এখন তাহলে পুরো 1 বক্স মিষ্টিই খেয়ে ফেলি। শুনতে হাস্যকর মনে হলেও আমরা আমাদের ক্যারিয়ার, পড়াশোনা এবং জীবনের লক্ষ্যের সাথে ঠিক এই আচরণটাই করি। একদিনের ব্যর্থতাকে আমরা চিরস্থায়ী ব্যর্থতা মনে করি। কিন্তু অলিভার ম্যাকঅ্যান্ড্রিউ তার বইয়ে খুব সুন্দর একটি কথা বলেছেন, সেলফ ডিসিপ্লিন ইজ নট অ্যাবাউট পারফেকশন, ইটস অ্যাবাউট কন্টিনিউটি। অর্থাৎ আত্মসংযম মানে নিখুঁত হওয়া নয়, এর মানে হলো চালিয়ে যাওয়া। লেখক বলছেন আপনি মানুষ, আপনি রোবট নন। আপনার জীবনে খারাপ দিন আসবেই, আপনি ভুল করবেন, হোঁচট খাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একজন ডিসিপ্লিনড মানুষের বৈশিষ্ট্য হল সে হোঁচট খাওয়ার পর রাস্তায় বসে কাঁদে না, সে উঠে দাঁড়ায় এবং আবার হাঁটতে শুরু করে। বইটিতে লেখক ফরগিভনেস বা নিজেকে ক্ষমা করার ওপর খুব জোর দিয়েছেন। গবেষণায় দেখা গেছে যারা নিজের ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারে তারা দ্রুত আবার কাজে ফিরতে পারে, আর যারা নিজেকে দোষারোপ করতে থাকে বা গিল্ট, তারা আরও বেশি ডিপ্রেশনে চলে যায় এবং আরও বেশি ভুল করে। তাই যখনই রুটিন ব্রেক হবে তখন নিজেকে বলুন, ওকে, আজ ভুল হয়েছে, আমি মানুষ, কিন্তু এই একটা ভুল আমার পুরো যাত্রাকে সংজ্ঞায়িত করে না। এখনই, এই মুহূর্ত থেকেই আমি আবার ট্র্যাকে ফিরব। অতীত নিয়ে ভেবে এনার্জি নষ্ট করবেন না। লেখক বলছেন ফোকাস অন দ্য ইমিডিয়েট নেক্সট স্টেপ। গতকাল কি হয়েছে বা আগামীকাল কি হবে তা না ভেবে এখন এই মুহূর্তে আপনি কি করতে পারেন। হয়তো আপনি সকালে ব্যায়াম করতে পারেননি, ঠিক আছে, এখন কি 10 মিনিট হাঁটা সম্ভব? তবে সেটাই করুন। ছোট পদক্ষেপ নিন। মনে রাখবেন, ডিসিপ্লিন একটি ম্যারাথন দৌড়, স্প্রিন্ট বা 100 মিটার দৌড় নয়। একদিন পড়ে যাওয়া মানেই রেস শেষ হয়ে যাওয়া নয়। সাফল্যের নতুন সংজ্ঞা বা রিডিফাইনিং সাকসেস। আমরা প্রায়ই ভাবি সাফল্য মানে হলো বড় কোনো অর্জন, যেমন বাড়ি, গাড়ি বা মেডেল। কিন্তু এই বইয়ের দর্শন অনুযায়ী সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি পরিচয় বা আইডেন্টিটি। যখন আপনি প্রতিদিন আপনার বিছানা গোছান, আপনি সফল। যখন আপনি ফাস্ট ফুড না খেয়ে বাসার খাবার খান, আপনি সফল। যখন আপনি ক্লান্ত থাকার পরেও 10 পৃষ্ঠা বই পড়েন, আপনি সফল। এই ছোট ছোট জয়গুলোই আপনার আত্মবিশ্বাস বা সেলফ এস্টিম তৈরি করে। আপনি নিজের চোখে নিজে হিরো হয়ে ওঠেন। আর যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন যে আমি যা বলি আমি তা করি, তখন বিশ্বের কোনো বাধাই আপনাকে আটকাতে পারে না। শেষ কথা,
কনক্লুশন অ্যান্ড ট্রান্সফরমেশন। বন্ধুরা, আমরা ভিডিওর শুরুতে যে কথাটি বলেছিলাম, আপনার জীবন বদলানোর জন্য আপনার বস বা ভাগ্যের পরিবর্তন দরকার নেই, দরকার শুধু আপনার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ। আজ আমরা যা শিখলাম: ১. ইচ্ছাশক্তি ব্যাটারির মতো, তাই কঠিন কাজ আগে করুন। ২. অটোমেশন বা রুটিন তৈরি করুন যাতে ব্রেনকে ভাবতে না হয়। ৩. নিজের কাজের পেছনের গভীর কেন বা উদ্দেশ্য খুঁজে বের করুন। ৪. এবং ব্যর্থ হলে নিজেকে ক্ষমা করে সাথে সাথে আবার শুরু করুন। ভাবুন তো, আজ থেকে ১ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? সেই মানুষটি কি এখনও অলসতা আর অজুহাতের চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, নাকি সেই মানুষটি আয়নার সামনে দাঁড়িয়ে গর্ব করে বলছে, আমি পেরেছি? সিদ্ধান্ত আপনার, চাবি আপনার হাতে। আমি জানি এই জার্নিটা সহজ নয়, কিন্তু আপনি একা নন। বুক এক্সপ্লোরার পরিবার সবসময় আপনার সাথে আছে। তাই আজই, এখন থেকেই শুরু হোক আপনার নতুন পথ চলা। কমেন্টে আমাকে জানান এই ভিডিওর কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি কাল থেকে কোন অভ্যেসটি শুরু করতে যাচ্ছেন। আমি প্রতিটি কমেন্ট পড়ব। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বই এবং নতুন কোনো জীবন বদলানো আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে গড়তে থাকুন। ধন্যবাদ।